সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভেন24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের অনুষ্ঠানটি অনেকগুলি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জ্যাকসন হলে আজকে ফেডারেল রিজার্ভের মিটিং ছিল, সেখানে কি হলো সেটি জানাবো। সাথে হাউজিং মার্কেট আপডেট জানাবো ফর 2025 অ্যান্ড 2026। বুঝতে পারছেন আমরা হাফওয়ে থ্রু 2025, কাজেই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা বাড়ি বিক্রয় করতে চাচ্ছেন, যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, যারা রিফাইন্যান্স করতে যাচ্ছেন। আমি মনে করি আপনাদের সবার জন্য এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। এরপর ইমিগ্রেশনে চলে যাব আমরা, সেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে বেশ কিছু ইনফরমেশন, এবং ইনফরমেশন ইজ পাওয়ার। সেটা ভালো হোক খারাপ হোক, জেনে রাখাটা খুব দরকার। আজকের যে ইনফরমেশন আছে সিটিজেনশিপ, ইউএস সিটিজেনশিপের ব্যাপারে কথা বলছি। ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং আমি সেটি 4টি ভাগে ভাগ করেছি, সেই 4টি ভাগে তুলে ধরবো আপনাদের কাছে, কারণ 4টি বুলেট পয়েন্ট আছে। এবং যারা এই অনুষ্ঠানটি পরবর্তীতে ইউটিউবে দেখবেন তাদের জন্য সেই লিঙ্কটি দেয়া থাকবে। ইউএসসিআইএস এর যে মেমোটি অগাস্টের 15 তারিখ, অর্থাৎ আজকে থেকে 4-5 দিন আগে যেটি বের হয়েছে গত সপ্তাহে, সেটির বিশ্লেষণ তুলে ধরবো। এছাড়া নতুন করে বলা হচ্ছে যে যত ট্রাভেল ভিসা আর এনি আদার ভিসা যত ইস্যু করা হয়েছে, যারা এখানে আছেন বা যারা এখানে নেই, তাদের ব্যাপারে কি হতে যাচ্ছে সেটিও আমি তুলে ধরবো। চলুন তাহলে শুরু করি। এই সেকশনে, ইন দিস সেকশন অফ দ্য প্রোগ্রাম, আমি আপনাদেরকে হাউজিং মার্কেটের আপডেট অন প্রাইসেস, মর্টগেজ এবং ইন্টারেস্ট রেট, এবং সামনে কি আসতে যাচ্ছে, হোয়াটস গোয়িং টু কাম, হোয়াটস কামিং। সো চলুন তাহলে শুরু করি এটি দিয়ে। হাউজিং ইনভেন্টরি বেড়েছে, তারা বলছেন সার্জ অ্যাক্রস দ্য ইউএস, সারা দেশব্যাপী। সো অফকোর্স এটি নির্ভর করবে আপনি কোথায় থাকেন, অন ইয়োর লোকেশন। বাট চলুন এটি যেটা অন স্ক্রিনে দেখছেন এই মুহূর্তে, অ্যাট দিস টাইম, আমরা যখন রেকর্ড করছি, এই প্রোগ্রামটি লাইভ করছি, 2 মিলিয়ন বাড়ি, বিক্রয়যোগ্য বাড়ি অ্যাভেলেবল আছে ইন দ্য ইউএস গত 12 মাসের তুলনায়। 12 মাস আগে যেটি সার্কেল দেওয়া আছে রেড ডটে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কাছে ছিল 1.87 মিলিয়ন বাড়ির মজুদ গত বছরের তুলনায়। এই বছর তাহলে ইনভেন্টরি বেড়েছে শতকরার হিসাবে 8%, 8%। দিস হোমস রাইট নাও আর সিটিং ইন দ্য মার্কেট। যে বাড়ি বিক্রয়যোগ্য বাড়িগুলি আছে, এগুলি এখন মার্কেটে আছে আগের তুলনায় একটু দীর্ঘ সময় ধরে। সো এই মুহূর্তে বাড়ি বিক্রয়, প্রতিটি বাড়ি যারা বিক্রয়যোগ্য বাড়ি মার্কেটে আছে, সেটি বিক্রয় হতে সময় লাগছে 43 দিন, 43 ডেজ। বাই দ্য ওয়ে, এটি একটি অ্যাভারেজ। আমি জানি কয়েকটি বাড়ি আছে, আমি নিজে দেখেছি যে 1 সপ্তাহের মধ্যে বিক্রয় হয়ে গেছে। সো আমি যেটি বলছি সেটি হচ্ছে অ্যাভারেজ। 12 মাস আগে এই অ্যাভারেজটি ছিল, প্রতিটি বাড়ি যেটি মার্কেটে ছিল সেটি বিক্রয় হচ্ছিল 35 দিনের মধ্যে, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে 43 দিন। সো দ্য সিচুয়েশন হচ্ছে এরকম, হাই প্রাইস, দিস হাই প্রাইস এবং রিলেটিভলি হাই মর্টগেজ ইন্টারেস্ট রেট, এটি একটি অন্যতম কারণ। হোমস, বিক্রয়যোগ্য বাড়ি বিক্রয় হচ্ছে কিন্তু তার গতি কম। সো দ্য হোমস আর মুভিং স্লোয়ার। ওয়াই? সেলারের সংখ্যা কম এবং বায়ের সংখ্যাও কমে আসছে। বিকজ অফ কোর্স, তার কারণে একটি অন্যতম কারণ হচ্ছে সিচুয়েশনটা হচ্ছে হাউসের, দ্য হাউস আর স্টিল আনএফোর্ডেবল, আকাশচুম্বী দাম সবকিছুর। সো পরবর্তী 4টি আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে বিভিন্ন স্টেটে যেখানে ইনভেন্টরি সবচেয়ে বেশি। আপনি হয়তো বলছেন, ভাই আপনি কি বলছেন হাবিব ভাই, আমার এখানে তো ইনভেন্টরি নেই, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। ইয়েস, ওয়েট, একটু অপেক্ষা করুন, আপনার ব্যাপারে আমরা আসছি। আপনি আপনার যে 4টি এখন দেখছেন সেটি হচ্ছে ইনভেন্টরি সবচেয়ে বেশি এখানে বেড়েছে। নাম্বার 10 থেকে শুরু করব। নিউ মেক্সিকো, গত বছরের তুলনায় এবছর ইনভেন্টরি বেড়েছে 31% বিক্রয়যোগ্য বাড়ি। নাম্বার 9, ওয়াশিংটন স্টেট, অল দ্য ওয়ে আপ, আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বিক্রয়যোগ্য বাড়ির ইনভেন্টরি বেড়েছে 32%। নাম্বার 8, ভার্জিনিয়া, 34%। নাম্বার 7, সাউথ ডেকোরা, 36%। 6, কলোরাডো, সেখানে বেড়েছে 36%। 5, অ্যারিজোনা, 36%। 4 নম্বরে আছে ক্যালিফোর্নিয়া, সেখানে বিক্রয়যোগ্য বাড়ির ইনভেন্টরি বেড়েছে 37%। নর্থ ক্যারোলাইনা 41%, এবং নাম্বার 2 হচ্ছে ম্যারিল্যান্ড, 48%, 48% বেড়েছে। এবং নাম্বার 1 ইউ হ্যাভ নেভাদা, যেখানে ইনভেন্টরির সংখ্যা বেড়েছে 53%, 53% কম্পেয়ার টু লাস্ট ইয়ার। ওকে, এখন হিয়ার ইজ দ্য ক্রেজি থিং অ্যাবাউট দিস। আপনারা যে গ্রাফটি দেখছেন,
ইভেন ইনভেন্টরি বাড়া সত্ত্বেও বাড়ির দাম ন্যাশনালি রিয়েল এস্টেট প্রাইস নিচে নামেনি, অর্থাৎ কমেনি। গত 12 মাসের তুলনায়, যেখানে সার্কেল করে রেখেছি রেড কালার দিয়ে, বাড়ির দাম বেড়েছে ন্যাশনালি অ্যাভারেজ, ওকে, বাড়ির দাম বেড়েছে কমপক্ষে 1.4%। সো এটি আসলে একটি কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। ইয়েস, বায়ারের সংখ্যা কম, সেলারের সংখ্যাও কম, এটিও একটি ব্যাপার। এবং স্টিল হাউজিং মার্কেটে শর্টেজ রয়ে গেছে, হাউজিং শর্টেজ। আপনি দেখুন যে বাড়িটি আপনি খুঁজছেন, যেটি আপনি চান, যেরকম বাড়ি চান, যেটি খুঁজছেন, সেইটির শর্টেজ আছে। বিভিন্ন রকম আছে মার্কেটে, বাট দ্যাটস নট দ্য ওয়ান ইউ আর লুকিং ফর। সো রাইট নাও হাউজিং শর্টেজ আছে, তার উপরে হাউজিং শর্টেজ। সো হাউজিং মার্কেট কি, অনেকে বলছেন ও বিভিন্ন জায়গায় ইনভেন্টরি বেড়েছে, তার অর্থ কি হাউজিং মার্কেট ক্র্যাশ করছে? ইজ ইট ক্র্যাশিং? দ্য অ্যান্সার ইজ নো, ডেফিনেটলি নট। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, লাস্ট হাউজিং ক্রাইসিস 2008-2010 কথা বলছি, যখন সেটি হয়েছিল তখন বাড়ির দাম কমেছিল 29%, ন্যাশনালি কিছু কিছু জায়গায় তার চেয়েও বেশি, 30%, 40%। অ্যান্ড রাইট নাও বাড়ির দাম বেড়েছে 1.4%। লাস্ট মান্থ এটি ছিল রেকর্ড হাই। গত মাসে বাড়ির দাম ছিল, ইট হিট এ রেকর্ড হাই। But if home prices are falling in your areas, আপনার বিভিন্ন জায়গায় যদি হোম প্রাইস কমে থাকে, যেরকম হেডলাইন আপনারা অনেক সময় দেখছেন যে অনেক জায়গায় বাড়ির দাম কমেছে, আমি বিশ্বাস করি তার কারণ আছে, যে আপনার জায়গায় বাড়ির দাম কমেছে। এবং বিভিন্ন জায়গায় ইন দ্য ইউএস বাড়ির দাম কমেছে 35%। দে আর ফলিং 35% অফ দ্য কান্ট্রি। এই আমেরিকার 35% জায়গায় বাড়ির দাম কমেছে। হাউএভার আমেরিকাতে 65% জায়গায় বাড়ির দাম বেড়েছে। 65% of the country home prices are either staying in the same place or even up. একই জায়গায় আছে অথবা তার চেয়েও দাম মূল্য বেড়েছে। যখন আপনি এটা অ্যাভারেজ করবেন নেশন ওয়াইড, সেটি দাঁড়াবে এরকমভাবে যে বাড়ির দাম সর্বসাকুল্যে সব জায়গা মিলিয়ে বাড়ির দাম বেড়েছে ওভারঅল 1.4%। সো হোম প্রাইসেস কমেছে কোথায়? অস্টিন টেক্সাস, এখানে বাড়ির দাম কমেছে মায়ামি, শিকাগো, LA, ডেনভার এবং অন্যান্য কিছু জায়গায়। হাউএভার যদি আপনি ভালো মতো খেয়াল করেন, দে আর নট ক্র্যাশিং। কমেছে কিন্তু ক্র্যাশিং হওয়ার মতো নয়। কমেছে 4.9%। অস্টিনে গত বছরের তুলনায় কমেছে 4.7%। মায়ামিতে কমেছে 4.4%। শিকাগোতে, বাট they're falling at 4%, 3% specific cities-এ। তার কারণ কি? ওই সমস্ত জায়গায় বাড়ির মূল্য আনবিলিভেবলি হাই প্রাইস হয়ে গিয়েছিল, এবং যখন এটি নামছে 4%, 3%, 2%, ওই লেভেল থেকে অফকোর্স দ্যাট হেল্পস। এই কমে আসাটাও যারা অপেক্ষা করছেন বাড়ির জন্য, তাদের জন্য ডেফিনেটলি এটি হেল্প, বাট স্টিল আমি মনে করি ইট রিমেইনস আনঅ্যাফোর্ডেবল ফর মিলিয়ন্স অফ ইউ অ্যান্ড মি, আপনার আমাদের সবার জন্য। সো মেবি দে আর গোয়িং টু সাম রিলিফ, কিছু রিলিফ হয়তো অপেক্ষা করছে আমাদের কাছে, অর মেবি নট, আই ডোন্ট নো। আপনি জাজ হবেন, ফিগার ইট আউট, উই উইল ফিগার ইট আউট, লেটস সে। সো বিভিন্ন ইনস্টিটিউশন, আমি এটিতে একটু ওকে, আমি একটু পরে আসছি এই চার্টে, আমরা এখন সরিয়ে নিতে পারি। ওকে, সো বিভিন্ন ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, তারা কি বলছেন? ইনস্টিটিউশনস আর প্রেডিক্টিং, তারা বলছেন যে বাড়ির দাম এই বছরের বাকি অংশে, রিমাইন্ডার অফ দিস 2025 এবং আগামী বছরের প্রথম দিক থেকে মধ্যভাগ পর্যন্ত কি হবে তারা বলছেন। ফ্যানি মে তারা বলছেন যে এই বছর উই উইল এন্ড দিস ইয়ার উইথ হোম প্রাইসেস আপ। হোম প্রাইসেস, ফ্যানি মে বলছে যে ন্যাশনালি বাড়ির দাম বাড়বে 4.1%। সো দ্যাটস ফর 2025 টোটাল, ইন টোটাল, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এন্ড অফ দ্য ইয়ার। মর্টগেজ ব্যাংকার অ্যাসোসিয়েশন তারা বলছেন যে বাড়ির দাম এবছর বাড়বে 1.3%। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার তারা বলছেন যে আমরা উই আর গোয়িং টু এন্ড দ্য ইয়ার, আমাদের বছরের শেষ নাগাদ পর্যন্ত বাড়ির দাম সর্বসাকুল্যে আরও 3% বাড়বে। অ্যান্ড দেয়ার আর প্রেডিকশনস ফর নেক্সট ইয়ার টু, আগামী বছরের জন্য তারা প্রেডিকশন দিয়ে রেখেছেন 2026। ফ্যানি মে তারা বলছেন যে বাড়ির দাম আগামী বছর আরও 2% বাড়বে। মর্টগেজ ব্যাংকার অ্যাসোসিয়েশন বলছেন 0.3%। সো প্রিটি মাচ ফ্ল্যাট আগামী বছর বাড়ির বাড়ার ক্ষেত্রে। আর কত বাড়বে?
বাড়ারও তো একটি সীমা আছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার তারা বলছেন 4%। ওকে, সো ইফ ইউ হ্যাভ বিন হোপিং, আপনারা যারা অনেকে আশা করছেন বাড়ির দাম যদি একটু ভালো মতো কমে, এই ক্র্যাশ টাইপের কিছু হয় যেরকম হয়েছিল 2021-এ, মেবি আপনি হতাশ হবেন, কারণ সেরকম কিছু হতে যাচ্ছে বলে মনে হচ্ছে না এবছর এবং আগামী বছর। নাও লেটস টেক আ লুক অ্যাট মর্টগেজ রেট, যেটি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম অন দ্য স্ক্রিন। আমরা কি দেখতে পারি? ওকে, সো আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে মর্টগেজ ইন্টারেস্ট রেট। সো যে চার্টটি আপনারা দেখছেন এটি হচ্ছে 5 বছরের অ্যাভারেজ 30 ইয়ার ফিক্সড। এটি আসছে ফেডারেল রিজার্ভ থেকে আসছে, এটা ফেডারেল রিজার্ভের চার্ট। সো অ্যাকচুয়ালি আপনি যদি খেয়াল করেন এটি কমে আসছে, ট্রেন্ডিং, অর্থাৎ মর্টগেজ ইন্টারেস্ট রেট কমে আসছে, হ্যাজ বিন ট্রেন্ডিং ডাউনওয়ার্ডস ফর অ্যাভারেজ 30 ইয়ার, 30 বছর ফিক্সড। এই মুহূর্তে যে চার্টটি আপনারা দেখছেন এটি আজ দুপুরে নেওয়া, যখন আমি রিসার্চ করছিলাম, 6.5%, 6.5%। আসলে টু বি এক্সাক্ট আপনারা দেখবেন খেয়াল করে 6.58%। না, আমি এখন যেটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। যদি আমরা দেখি অন স্ক্রিনে, সো ফেডারেল রিজার্ভ যেটি আছে তাদের নেক্সট মিটিং হতে যাচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখে। আমি আজকে জ্যাকসন হোলের মিটিংয়ের কথাও বেশ তুলে ধরবো আপনাদের কাছে। সো আমি শুরুতে বলতে ভুলে গেছিলাম, কারণ চোখ রাখছিলাম আমি নয়, ন্যাশনাল টেলিভিশন, ন্যাশনাল মিডিয়া, সবাই, nationally everybody was looking into this stock market up because of their decision. So সেটি আমি তুলে ধরবো। ওকে, তাদের আগামী মিটিং হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখে। অ্যাকর্ডিং টু মার্কেট এক্সপেকটেশন, মার্কেট যেটি আশা করছে যে এই, বাই দ্য ওয়ে যে চার্টটি আপনারা দেখছেন ইটস কামিং ফ্রম সিএমই ফেড ওয়াচ টুল, 100% সম্ভাবনা, এখন এটি আপনি ধরে নিতে পারেন 110% সম্ভাবনা যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে তাদের নেক্সট মিটিংয়ে। এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কি বলছেন, উনি বলছেন, খুব জোরসোর ওপিনিয়ন দিচ্ছেন তিনি, যে ফেডারেল রিজার্ভের উচিত হবে ইন্টারেস্ট রেট কমানো কতখানি, not 25% or 25 বেসিস পয়েন্ট, 0.25%, যেটি আমরা বলে থাকি, তার মতে এটি আরও বড় সড় হওয়া উচিত, 150, 1.5। আমার মনে হয় না সেটি সম্ভব। যদি সেটি হয় আমি আপনাদের সবাইকে বলবো সব কিছু বাদ দিয়ে এই রিয়েল এস্টেটে ঝাঁপিয়ে পড়া উচিত, কারণ দিস ইজ গোনা বি আনপ্রেসিডেন্টেড। এনিওয়ে, আমার মনে হয় না স্কট বেসেন্টের কথা শুনবে ফেডারেল রিজার্ভ, অ্যান্ড দ্যাটস নট গোনা হ্যাপেন। সো দেয়ার ইজ 93% চান্স, 93.3% চান্স, সম্ভাবনা, ওই আমরা যে আজকে সকালে কথা বলছি যে ফেডারেল রিজার্ভ উইল কাট ইন্টারেস্ট রেট বাই 25%। 100% সম্ভাবনা ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে, 93.3% সম্ভাবনা এটি কমতে যাচ্ছে কতখানি, 0.25% ইন সেপ্টেম্বরে। বাট দেয়ার আর স্টিল 6.7% চান্স যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট হয়তো কমাতে পারেন, কতখানি, 0.5%। যদি সেটি হয় ইটস ইভেন বিগার নিউজ, ইটস ক্যান বি বিগার নিউজ ইন সেপ্টেম্বর। বাই দ্য ওয়ে, অ্যাগেন 0% সম্ভাবনা যে মার্কেট এক্সপেকটেশন যে কিছুই করবে না ফেডারেল রিজার্ভ, 0% সম্ভাবনা। দ্যাট ইজ দ্য ফেডারেল রিজার্ভ উইল কিপ দ্য ইন্টারেস্ট রেট ওয়ার দে আর, এটি হচ্ছে 0%। নাও বাট হিয়ার ইজ দ্য থিং, যেটি আসলে আমাদের আলোচনা করা উচিত, সেটি হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে সম্ভাবনার কথা আমি বলছি, দিজ odds, যেটি আপনারা কিছুক্ষণ আগেও দেখলেন, এই প্রথম দুই চারটি, সেটি হচ্ছে গত বুধবার, এবং এটি পরিবর্তন হয়নি, এটির পরিবর্তন হয়নি গত বৃহস্পতিবারে, অগাস্ট 14। কেন এটি কি বেশ কিছু পরিবর্তন হয়েছিল বৃহস্পতিবার পরের দিন? তার কারণ হচ্ছে আপনাদের অনেকের মনে থাকার কথা, গত শুক্রবার আমি যখন অনুষ্ঠানটি করছিলাম, পিপিআই প্রাইস ইন্ডেক্স বের হয়েছিল বৃহস্পতিবার, আমি সেটি কভার করেছিলাম। শুক্রবারে এটি এসেছে যা আশা করা হচ্ছিল তার চেয়েও বেশি, এবং তার প্রভাবটি পড়েছিল এই সম্ভাবনায় গত সপ্তাহতেই, আমি রিপোর্ট করেছিলাম ফ্রাইডেতে। এবং আজকে ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল তার মিটিংয়ে ইন্টারেস্ট রেট কমানোর ইঙ্গিত দিয়েছেন, উনি কিন্তু সরাসরি কিছু বলেননি, কিন্তু আপনি দেখবেন স্টক মার্কেটের প্রতিফলন ঘটেছে, স্টক মার্কেট ইজ আপ, এভরিথিং ইজ আপ। সো হিয়ার ইজ দ্য মোস্ট রিসেন্ট আর্ট, যেটি আপনারা এখন দেখছেন, আমরা যদি দেখতে পাই অন স্ক্রিনে, সবচেয়ে, ওকে আমি একটু ফেরত যাব আগেরটাতে। ওকে, এটি হচ্ছে সবচেয়ে রিসেন্ট গ্রাফ যেটি আপনারা আছেন, সিএমই ফেড ওয়াচ টুল থেকে আসে। এই আর্ট বলছে 0.5% ইন্টারেস্ট রেট ইন সেপ্টেম্বরে কমবে, যে 0.5% ইন্টারেস্ট রেট সম্ভাবনা ছিল যে না কমার, সেটি নেমে এসেছে 0%, এবং সম্ভাবনা 2.5%, 0.25% ইন্টারেস্ট রেট কমবে, সেটিও বেড়েছে। এই চার্ট অনুসারে 85.3% দ্য odds of Federal Reserve
যে কমাবে না ইন্টারেস্ট রেট, যে কোনো কাট হবে না, সেটি সম্ভাবনা বেড়ে গেছে 85.3%, অর্থাৎ 85% মানুষ বলছেন ইন্টারেস্ট রেট যে কমাবে না এটি সম্ভাবনা নেই। ইন সেপ্টেম্বর এটি ছিল 14.7%। ওকে, সো দ্য odds are still heavily in favor of September interest rate cut, বাট বিশ্বাস করুন আর না করুন, ফেডারেল রিজার্ভ রিসেন্টলি গত সপ্তাহে লাস্ট উইকে তারা বলছিলেন যে ইন্টারেস্ট হয়তো তারা কমাবেন না সেপ্টেম্বরে। কেন? যে পাওয়েল তার ফেডারেল রিজার্ভের যে টিমটি আছে সেখানে শেয়ার করেছিলেন এবং বলেছিলেন যে মার্কেট এক্সপেকটেশনের কথাও সেখানে বলছেন। আই মিন মার্কেট এক্সপেকটেশন অ্যান্ড অন্য কিছু উনি যদি কেয়ার নাও করে থাকেন, তা এটির কিন্তু ইনফ্লুয়েন্স হ্যাভিলি থাকে সব কিছুর উপরে। উনি হয়তো বলবেন যে না আমরা হয়তো আমি বলেছি কিন্তু আমি কমাবো না, আমি তো সরাসরি বলিনি যে ইন্টারেস্ট রেট কমাবো, এরকম অ্যাপ্রোচও হতে পারে। কিন্তু আমার মনে হয় না এখন উনি ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচের মধ্যে থাকতে পারবেন। অ্যাগেন এরকম যদি হয় তাহলে হি মে নট কাট দ্য ইন্টারেস্ট রেট, বাট লেবার মার্কেট ইজ উইক। দুটি কথা উল্লেখ করেছেন আজকের মিটিংয়ে। একটি হচ্ছে দুর্বল হয়ে আসছে লেবার মার্কেট, ইনফ্লেশন বাড়ছে। কনফ্লিক্টিং ইনফরমেশন বাই দ্য ওয়ে, ইনফ্লেশন যদি বাড়ে আপনি কখনো ইন্টারেস্ট রেট কমান না, কিন্তু লেবার মার্কেট খুব দ্রুত খারাপ হয়ে আসার ফলে ইন্টারেস্ট রেট কমানোর দিকে উনি ঝুঁকে পড়েছেন। বাট উই উইল সি সেপ্টেম্বর মিটিংয়ে আমি যতটুকু ধারণা করতে পারি যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। ওকে, সো পরবর্তী যেটি দেখছেন, সো ইম্পর্টেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে ফেডারেল রিজার্ভ ইনফ্লুয়েন্স আছে ওভার ইন্টারেস্ট রেটের ব্যাপারে। ওকে, আমরা একটু সরিয়ে ফেলি, পরবর্তী আমি আসবো এখানে। ইন্টারেস্ট রেটের উপরে ইনফ্লুয়েন্স আছে, ইম্পর্টেন্ট এই যে তথ্যটি এখন দিব। ফেডারেল রিজার্ভ হ্যাজ ইনফ্লুয়েন্স ইন্টারেস্ট রেটের উপর 10-year yield, 10 বছরের যে yield হয়ে থাকে সেটার উপরে। সো তাদের কিন্তু দে মে নট হ্যাভ মিনিমাল ইনফ্লুয়েন্স, তাদের যে ইনফ্লুয়েন্স 10 বছরের yield উপরে থাকলে 30 বছর ফিক্সড মর্টগেজের উপরে সেই রকম ইনফ্লুয়েন্স তাদের নেই। বাট মর্টগেজ ইন্টারেস্ট রেট একেবারে সরাসরি কাজ করে 10 বছরের yield-এর সাথে। সো রিলেটিভলি সুন ইন সেপ্টেম্বর ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট আমি যেটি বললাম কিছু আগে কাটা শুরু করবে, কমানো শুরু করবে, এবং এই সাইকেলটি ইন্টারেস্ট রেট কমার সাইকেলটি শুরু হয়ে যাবে বলে আমি মনে করছি। এটি শুধুমাত্র সেপ্টেম্বর নয়, এটি কমার শুরু হয়ে যাবে, আরও একবার কমবে। স্টার্টেড, আপনারা জানেন এটি তারা শুরু করেছিলেন গত বছর। অফকোর্স তাদের সাথে সাথে এটি বিরতি দিয়ে দিয়েছিলেন এবং দে ডিড নট এক্সপেক্ট দ্য মর্টগেজ রেট টু গো ডাউন 3%। আমি মনে করি না তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনলেও ইন্টারেস্ট রেট মর্টগেজের ইন্টারেস্ট রেট 3% নেমে আসবে, আমি এটা মনে করি না আগামী বছর। এরকম মনে করার কোনো কারণই নেই। অফকোর্স আনলেস ফেডারেল রিজার্ভ যদি ফোর্সড করে আউটরেজাস বিরাট কিছু এক ধরনের, যেমন তারা ট্রেজারি বন্ড কেনা শুরু করে, দে স্টার্ট বাইং ট্রেজারি বন্ড, যার কারণে ইন্টারেস্ট রেট ডাউন হয়ে আসবে, নিচে নেমে আসবে। বাট সেরকম হওয়ার সম্ভাবনা একটু কম। উই উড বি ইন দ্যাট সিচুয়েশনে, এমার্জেন্সি সিচুয়েশন হয় সেরকম, কিন্তু সেরকম কিছু হবে বলে আমি মনে করছি না। দ্যাট উড বি আ মোস্ট লাইকলি স্টেমিং ফ্রম সামথিং আউটসাইড অফ হাউজিং মার্কেট। সেরকম কিছু হলে হাউজিং মার্কেটের বাইরের মার্কেটে এমন কিছু একটা হতে হবে। সো আমি কি আপনাদেরকে বলতে পারি যে সাম ফুড ফর থটস, এটি হচ্ছে সো রিলেটিভলি হায়ার মর্টগেজ ইন্টারেস্ট রেট যখন থাকে রাইট নাও, এখন যেটি আছে, বাড়ির দাম কিন্তু কমেনি। দ্য প্রাইসেস অফ হোম ডিড নট গো ডাউন, ইন্টারেস্ট রেট ইজ হাই, বাড়ির দাম কমেনি। হোম প্রাইসেস আসলে হিট দ্য রেকর্ড হাই গত মাসে। সো জাস্ট ইম্যাজিন করতে পারেন আপনি যদি হোয়াট হ্যাপেন্স, যদি বাড়ির কি হবে, যদি বাড়ির প্রাইস কি হতে পারে, বাড়ির মূল্য, একটি বাড়ির মূল্য যদি মর্টগেজ ইন্টারেস্ট রেট কমে আসে সিগনিফিকেন্টলি, তাৎপর্যপূর্ণভাবে, যেরকম স্কট ব্যাসেন বলছেন 150 বেসিস পয়েন্ট, সেরকম কিছু হলে, ইন দ্যাট কেস অনেক বায়ার মার্কেটে চলে আসবেন, যার কারণে বাড়ির ডিম্যান্ড বেড়ে যাবে। যে পরিমাণ বাড়ি আছে তার ডিম্যান্ড আছে, তার চেয়েও ডিম্যান্ড অনেকখানি বেড়ে যাবে। তার অর্থ হচ্ছে ইদার যার কারণে বাড়ির দাম আরও উপরে চলে যায়, দ্যাট উইল ইদার সাপোর্ট দ্য হোম প্রাইসেস অর ড্রাইভ দেম আপ ইভেন ফার্দার। আমরা অনেকেই মনে করছি বাড়ির দাম অনেক বেড়েছে, এর চেয়ে আর কোথায় বাড়তে পারে, কিন্তু এই সিনারিওতে সিগনিফিকেন্টভাবে যদি ইন্টারেস্ট রেট কমে আসে এবং তার সংখ্যা বাইরের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাবে, বাড়ির দাম কিন্তু আরও উপরে চলে যাবে। অ্যান্ড আই এম টেলিং ইউ দিস, আ লট অফ পিপল রাইট নাও, আপনাদের জেনে রাখা উচিত
there is no easy fix for this situation. যখন আমরা হোম অ্যাফোর্ডেবিলিটির কথা বলছি, বাড়ির মূল্যের কথা বলছি, there is no easy fix. এটি অনেকের নাগালের বাইরে চলে গেছে এবং নাগালের বাইরে চলে যাচ্ছে। Another possibility যেটি হতে পারে, so the mortgage interest rate সরাসরি কোয়ারেলেট করে 10 years yield এর সাথে, রাইট? যদি ফেডারেল রিজার্ভ ডাজ, yes, ফেডারেল রিজার্ভ এর ইনফ্লুয়েন্স আছে এটির উপরে, 10 year yield-এর উপরে। সো in what degree, কতখানি নির্ভরতা? It depends on the degree of involvement by the Federal Reserve. What does that mean? Federal Reserve কতখানি ইনভলভ হতে চান তার উপরে ডিপেন্ড করবে। However, if there is a weakness in the bond market, যেটি হওয়ার সম্ভাবনা খুব বেশি, বন্ড মার্কেটে খুব দ্রুতই উইকনেস হওয়ার সম্ভাবনা, বন্ড মার্কেটের অবস্থা ভালো না। এনিওয়ে, তাহলে কি হবে? অ্যান্ড যদি সেটি হয়, তার এফেক্টটি 10 বছর ট্রেজারি ফান্ড যেটি আছে, ট্রেজারি ইয়েল যেটি আছে, সেখানেও যদি পড়ে, ইফ দ্য বন্ড মার্কেট স্টার্টস টু ডু পোরলি, এটি যদি খারাপ করা শুরু করে এবং দ্য ইন্টারেস্ট রেট অন দ্য 10 year নোটস যদি বেড়ে যায়, তাহলে মর্গেজ রেট ক্যান ইনক্রিজ। কমবে তো দূরের কথা, ওভারঅল ফেড ফান্ড ইন্টারেস্ট রেট কমলেও মর্গেজ ইন্টারেস্ট রেট বেড়ে যেতে পারে, যে সিনারিওর কথা এখন বললাম। সো হোয়াট আই এম সেইং ইজ দ্যাট দেয়ার ইজ এ পসিবিলিটি, সম্ভাবনা আছে একটি, যে মর্গেজ ইন্টারেস্ট রেট কমতে নাও পারে, may not go down. So in 2026 the mortgage interest rate আসলে বেড়ে যেতে পারে। It all depends on the bond market. এটি শুধুমাত্র ফেডারেল ইন্টারেস্ট রেট কমিয়েছেন, ওকে লেটস গো, ইন্টারেস্ট রেট কমে গেছে, বাড়ি এখন রিফাইন্যান্স করবো, বাড়ি নতুন করে কিনবো। নো, ইফ দ্য বন্ড মার্কেট ইজ ব্যাড, উল্টো হতে পারে, ইন্টারেস্ট রেট বেড়ে যেতে পারে। মর্গেজ রেটের 30 year ফিক্সড মর্গেজ, ইট ডিপেন্ডস অন দ্য ফেডারেল রিজার্ভ। সো রাইট নাও কেউই নিশ্চয়তার সাথে কিছু বলতে পারবেন না যে উইথ অ্যাবসোলুট সার্টেনিটি, একেবারে নিশ্চিতভাবে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু হোম প্রাইসেস অ্যান্ড মর্গেজ ইন্টারেস্ট রেট 2026 সালে কেউ সুনিশ্চিতভাবে এখনো বলতে পারবেন না। That's the real truth. And another development in current event, এই মুহূর্তে in the US গভর্নমেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ, তারা দেখছেন একটি জিনিস, আমরা যদি অন স্ক্রিনে দেখি পরবর্তীটি প্লিজ, আরেকটি কি আছে? ওকে, থ্যাংক ইউ। সো আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন, এটি হচ্ছে সরকার এখন বিভিন্ন অপশন খুঁজে দেখছেন। তাদের প্ল্যান হচ্ছে তারা ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাক গভর্নমেন্টের কন্ট্রোল থেকে ছেড়ে দিবেন। সো এসেনশিয়ালি গভর্নমেন্ট কি চিন্তা করছেন, তো এগুলো আইপিওতে দিয়ে দিবেন, স্টক মার্কেটে দিয়ে দিবেন, যার মাধ্যমে তারা মানি রেইজ করবেন, ক্যাপিটাল রেইজ করবেন ফর দ্য ইউএস গভর্নমেন্ট। বাট ইফ দে ডু দ্যাট, যদি তারা এটি করেন, এটির কনসিকুয়েন্স আছে কিন্তু। আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, গভর্নমেন্ট ইমপ্লিসিট গ্যারান্টি, গভর্নমেন্ট প্রচ্ছন্নভাবে গ্যারান্টি দিয়ে থাকে লোয়ার মর্গেজ ইন্টারেস্ট রেটের। বাট ইফ দোজ এন্টিটিস, যেই সংস্থাগুলো কিনে নিবে এই কোম্পানিগুলি, অথবা এটি যদি প্রাইভেটে চলে যায়, দেন দ্যাট ব্যাকিং, যে সরকারের যে ব্যাকিং আছে, গভর্নমেন্টের যে ব্যাকিং আছে, দ্যাট ইজ গোয়িং টু গো অ্যাওয়ে, ইটস গোনা বি গন। যেটির মাধ্যমে কি ট্রিগার হবে? হায়ার মর্গেজ ইন্টারেস্ট রেট। সো সাম অ্যানালিসিস, অনেক অ্যানালিস্ট যারা আছেন তারা বলছেন দ্য অ্যাভারেজ মর্গেজ ইন্টারেস্ট রেট আগামী বছর বাড়ির 30 year ফিক্স বেড়ে যেতে পারে 1%। ইন দিস টাইপ অফ ইভেন্ট, যদি আমি যেটির কথা বর্ণনা করলাম। সো অফকোর্স দ্য গভর্নমেন্ট, তারা এটি জানেন, দ্য গভর্নমেন্ট ইজ অ্যাওয়্যার অফ দিস। সো তারা প্রপোজ করছেন একটি হাইব্রিড মডেল, একটি মিক্স মডেল, সম্পূর্ণ আইপিও না করে একটি মিক্স মডেলের জন্য প্রস্তাবনা করছেন, টু মিনিমাইজ, এটির কনসিকুয়েন্স যে মিনিমাইজ করা যায়। ওকে, সো অ্যাজ ইউর হাউজিং মার্কেট, যেটি আপনারা শুনলেন, এটির আরও ব্যাপক পরিবর্তন আসবে। আমি হাউজিং মার্কেটের ইন্টারেস্ট রেট কমা বাড়ার পরে আরও আমরা অ্যানালাইজ করে দেখবো। সো এখনকার মতো দিস ওয়াজ ইউর হাউজিং মার্কেট আপডেট আমি বলবো। অ্যান্ড ইটস দের ইজ no housing market crash হওয়ার সম্ভাবনাও নেই। হাউজিং মার্কেট স্টিল আনএফোর্ডেবল, অর্থাৎ অত্যন্ত হাই ফর মিলিয়ন্স অফ আস, সবার জন্য। এবং জাস্ট থিঙ্ক অ্যাবাউট হোয়াট, মানে যেই সমস্ত জিনিস আমি আপনাদেরকে তুলে ধরলাম, হোয়াট আই কাভার্ড ইজ অনেক ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে। দেয়ার আর মেনি ভ্যারিয়েবলস, যেটি আমি আপনাদের বলছি। সো 2026 ইজ জাস্ট আনপ্রেডিক্টেবল, বলা মুশকিল এই মুহূর্তে। এটি হচ্ছে আমাদের অ্যানালিসিস, বাট অ্যাগেন আমরা আপনাদেরকে আপডেটেড রাখবো, উইল কিপ ইউ আপডেটেড। এবং আমরা নিয়মিত এই আপডেট দিয়ে থাকি, মাসে একবার। উইল কিপ ইউ পোস্টেড
এবং হাউজিং কিভাবে ডেভেলপ করছে, সামনে কোথায় যাচ্ছে, সেটি নিয়ে আলোচনা করব। এখন আমি চলে যাব দ্য ইমিগ্রেশন ইস্যুস। নাও এটি একটু বড় চ্যাপ্টার এবং এটি অনেককে এফেক্ট করবে। প্রথম কথা হচ্ছে এটি বের হয়েছে অগাস্টের 15 তারিখে। আমরা সময় নিয়ে এটি অ্যানালিসিস করেছি, কিন্তু এটির আরও অনেক ব্যাখ্যা দরকার, অনেক ব্যাখ্যা। কিন্তু আমি চেষ্টা করব যে যতটুকু আমরা অ্যানালাইজ করেছি, বিভিন্ন লয়ের সাথে বসে কথা বলেছি সেটির, এবং বোঝার চেষ্টা করেছি হোয়াট ডাজ ইট মিন ফর এভরিবাডি, সবার জন্য, এবং লয়ের ব্যাখ্যাটা কি হতে পারে। সো নিউ USCIS সিটিজেনশিপ পলিসি তারা করেছেন, যেটির মেমো প্রকাশ করেছেন তারা অগাস্টের 15 তারিখে। সো দ্য ন্যাচারালাইজেশন প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি সিটিজেন হয়ে থাকেন বা হন, এটি ব্যাপক পরিবর্তন হচ্ছে, খুব ভেরি সিগনিফিক্যান্ট ওয়েতে, খুব তাৎপর্যপূর্ণভাবে। অন August 15 ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা দিয়েছেন এই সিগনিফিক্যান্ট চেঞ্জ, এই তাৎপর্যপূর্ণ ব্যাপক চেঞ্জের, যে USCIS এখন ইভ্যালুয়েট করবে দ্য গুড মরাল ক্যারেক্টার রিকোয়ারমেন্ট, আপনার মরাল ক্যারেক্টার অর্থাৎ সামগ্রিকভাবে আপনি মানুষ কেমন, তার যে ইভ্যালুয়েশনটি হবে, এটি ব্যবহার করা হবে, এটি একটি প্রয়োজনীয় জিনিস, এটি ব্যবহার করা হবে আপনার ন্যাচারালাইজেশনের সময়, অর্থাৎ আপনি গ্রিন কার্ড থেকে সিটিজেনশিপে অ্যাপ্লাই করেছেন, তখন এটিকে আপনার জন্যে কি কি প্রয়োজনীয়তা আছে, কি কি রিকোয়ারমেন্ট আছে, সেটিকে তারা দেখবেন। নাও দিস ইজ মোর দেন প্রসিডিউরাল আপডেট, এটি একটি প্রসেস নয়, খালি প্রসেসের আপডেট নয়, এটি একটি বলা হচ্ছে ফান্ডামেন্টাল শিফট, অর্থাৎ ব্যাপক মৌলিক পরিবর্তন দ্যাট কুড মেক সিটিজেনশিপ, যার কারণে সিটিজেনশিপ প্রসেস খুব চ্যালেঞ্জিং হবে এবং আনপ্রেডিক্টেবল হয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশন করছেন সামনে, তাদের জন্য এখন করছেন, সামনে করবেন, পরবর্তীতে করবেন। আন্ডার ওল্ড রুল, আগের যে রুলটি ছিল সেই রুলটি হচ্ছে অগাস্টের 15 তারিখে আগে, গত সপ্তাহের কথা বলছি, 2025, গুড মরাল ক্যারেক্টার প্রিটি মাচ ছিল স্ট্রেট ফরওয়ার্ড, একেবারে সোজা সাপটা। যদি মানে এটি ফোকাস করতো প্রাইমারিলি, অন্যতমভাবে আপনাকে ডিসকোয়ালিফাই করতো যদি আপনার ক্রিমিনাল অফেন্স থাকতো। আপনি যদি ক্রিমিনাল হয়ে থাকেন, ক্রিমিনাল অফেন্স হয়ে থাকে, অথবা আপনার অ্যাগ্রিভেটেড ফ্যালেনি আছে, কাউকে মারধর করেছেন, জেলে গিয়েছেন, এ ধরনের, অথবা অন্যান্য মেজর প্রবলেম থাকতে পারে যেসব ব্যক্তিবর্গের, দে হ্যাড টাইমস দে ওয়ার সিকিং ন্যাচারাল, তখন তারা যখন ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করতেন তখন সেই সমস্ত ব্যাপারগুলো দেখা হতো, লাইক বিগ ট্যাক্স প্রবলেম, চাইল্ড সাপোর্ট প্রবলেম, ইভেন ইনফিডেলিটি, চিটিং অন ইউর স্পাউস, এই সব কনসিডার করা হতো ক্যারেক্টার প্রবলেম হিসেবে। ওয়েল, ওয়ান্স যখন এই জিনিসগুলো তারা ফ্ল্যাগ করতেন, তখন আপনাকে বা আপনি যিনি অ্যাপ্লাই করেছেন তাকে সুযোগ দেওয়া হতো যেটি ফিক্স করার জন্য। দে ওয়ার গিভিং দ্য অপরচুনিটি টু এবল টু রেকটিফাই দিস সাম অফ দিস প্রবলেমস, কিছু কিছু প্রবলেম ফিক্স করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হতো, ফর মোস্ট পার্ট, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি ছিল জাস্ট ফাইন, আফটার দ্যাট ইট ওয়াজ জাস্ট ফাইন। আপনি এই সমস্ত ওভারকাম করে আপনি আপনার সিটিজেনশিপের অ্যাপ্রুভালটা পেয়ে যেতেন। হাউ এভার, আন্ডার দিস নিউ পলিসি, এই যে নতুন পলিসি এখন হয়েছে, এইটি ইনস্ট্রাক্ট করছে, নির্দেশনা দিচ্ছে অফিসারদেরকে, যারা এটি আপনার অ্যাপ্লিকেশন যখন করেন, এটি কোনো না কোনো অফিসারের কাছে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাদেরকে বলা হচ্ছে এখন তাদেরকে কন্ডাক্ট করতে হবে হোলিস্টিক অ্যাসেসমেন্ট, সামগ্রিকভাবে সব কিছু তারা বিবেচনায় নেবেন অফ ইয়োর লাইফ, আপনার জীবনের সব কিছু তারা বলছে হোলিস্টিক অ্যাসেসমেন্ট অফ ইয়োর লাইফ। ওকে, সো তারা কি করবে, তারা খুব ডিগ করবে, তারা একদম গভীরে যাবে, দে উইল ডিগ ডিপ, এবং ফোকাস করবে আপনার কন্ট্রিবিউশনটা কি, হোয়াট কন্ট্রিবিউশন হ্যাভ ইউ মেড ওভার দ্য ইয়ার্স, গত অনেক বছর ধরে এই দেশে আছেন আপনি, আমেরিকাতে, আপনার কি কন্ট্রিবিউশন, কি অবদান রেখেছেন আপনি। ইট ইজ নো লঙ্গার জাস্ট অ্যাবাউট, ও আপনি আপনার কোনো ক্রাইম নেই, ইউ স্টেড আউট অফ ট্রাবল, এখন আপনি ওকে দ্যাটস গুড, অল দিস ইয়ার্স, 5 বছর আপনি ছিলেন, আপনি কোনো রকম ঝামেলায় পড়েননি, কোনো রকম কিছু করেননি, ইউ স্টেড আউট অফ দ্য ট্রাবল, এবং আপনি বলতেন আই হ্যাভ নাথিং এলস অন মাই রেকর্ড, আমার কোনো রেকর্ডে কোনো কিছু নেই, যার কারণে আমি ডিসকোয়ালিফাই হব। ইয়েস, আমার কিছু ট্যাক্স বাকি আছে, আই ও সাম ট্যাক্স মানি, কিন্তু আমার পেমেন্ট প্ল্যান আছে, আমার চাইল্ড সাপোর্ট আছে, কিন্তু আমার পেমেন্ট প্ল্যান আছে। দের ইজ নট লুকিং ফর দিস এক্সকিউজেস, এই এক্সকিউজগুলো এখন
একটিও কাজ করবে না, not anymore. According to this memo of August 15 যে মেমোটা আসছে সে অনুসারে এখন তারা কিন্তু এই অ্যাঙ্গেল থেকে আর দেখছে না, দে আর নট লুকিং অ্যাট দিস ফ্রম দিস অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেল থেকে এই দৃষ্টিকোণ থেকে তারা এখন আর দেখছেন না। তারা কিভাবে দেখছেন, আপনি কি ভ্যালু নিয়ে আসছেন, কি যোগ করলেন, আপনি আমেরিকাতে আসছেন, আপনি আমেরিকাতে খুব ভালো কথা, হোয়াট ভ্যালু হ্যাভ ইউ অ্যাডেড, কি যোগ করেছে আপনি আসার ফলে, কি এমন পরিবর্তন হচ্ছে, কি পেয়েছে আমেরিকান সোসাইটি, আপনার কমিউনিটি হিয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস, কি কন্ট্রিবিউশন আপনি করেছেন, পজিটিভ কন্ট্রিবিউশন করেছেন, হ্যাভ ইউ মেড এনিথিং অল দিস ইয়ার্স, গত এত বছরে। সো আপনার কমিউনিটি আপনি কি করেছেন, হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং ইন ইউর কমিউনিটি, আপনি কি কাজ করছেন কিনা, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং, অথবা আপনি কাজ করলেও আপনার কাজের গতিগুলো এরকম যে 6 মাস এখানে করছেন, 2 মাস এখানে করছেন, 1 বছর বসে আছেন, তারপরে আবার কাজ করছেন, আর ইউ এবল টু কিপ স্টেডি জবস। আপনার কন্ট্রিবিউশন, আপনার গুড মরাল ক্যারেক্টারের কন্ট্রিবিউশনের রিকোয়ারমেন্ট যেটি আছে, তারা বলছেন দে ক্যান, এই বেস্ট অফ অল দিস থিংস যেটি আমি বলছি, আপনাকে তারা আপনার অ্যাপ্লিকেশন ডিনাই করে দিতে, দে ক্যান ডিনাই person or people based on lack of good moral character, এই যে সমস্ত জিনিস আমি এখন উল্লেখ করলাম। সো এখন it is much easier, অনেক সহজ আন্ডার দিস নিউ স্ট্যান্ডার্ড, নতুন স্ট্যান্ডার্ডে যে কোনো অ্যাপ্লিকেশন সিটিজেনশিপের ডিনাই করে দেওয়ার, টু ডিনাই এনিবডি ফোকস অফ সিটিজেনশিপ। তার অর্থ হচ্ছে USCIS নো লঙ্গার কোনোভাবে এখন আর দেখছেন না যে অ্যাবসেন্স অফ রং ডুইং, অর্থাৎ আপনি কোনো কিছু করেননি এইটি এখন যথেষ্ট নয়। তারা দেখছেন আপনার পজিটিভ কন্ট্রিবিউশন কি, এটা স্ক্রুটিনাইজ করছেন, আপনার বিহেভিয়ার খুব খেয়াল করে দেখা হচ্ছে, দ্যাট ওয়ার প্রিভিয়াসলি, ইতিপূর্বে যেটি খেয়াল করা হতো না এত শক্তভাবে। আপনি আছেন, ওকে, ভেরি গুড, কিন্তু এখন আসছে পার্ট 2, কারণ এখানে 4টি সলিড পয়েন্ট আছে, 4টি আমি তুলে ধরবো আপনাদের কাছে। আমি জানি অনেকের প্রশ্ন আছে অনেক কিছু। ওয়াচিং ফ্রম মায়ামি, জাকারিয়া G2, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আই জাস্ট ওয়ান্ট টু সি ওয়ান মোর থিং। ওয়াচিং ফ্রম কুইন্স, সুমন সামাদ, ওকে, থ্যাংক ইউ। অনেকে দেখছেন, আমি সরি, লেটস গো ব্যাক ইনটু পার্ট 2. Part 2 is more important. Actually, part 3 and 4 is more important, but let's look into this. Part 2 হচ্ছে ন্যাচারালাইজেশন হচ্ছে এখন is invasion, not simply a process or procedural immigration benefit. তার অর্থ কি, এটি আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এটি একটি প্রসেস না যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনি ইমিগ্রেশন আপনাকে অ্যালাউ করে দিল, অ্যাপ্রুভ করে দিল, আপনি পেয়ে গেলেন। তারা বলছেন এটি হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ অল বেনিফিটস, এবং আরও বলছেন তারা যে এটি হচ্ছে দ্য সিগনিফিকেন্ট লিগাল ট্রান্সফরমেশন। আপনি যখন সিটিজেন হচ্ছেন, আপনি এক অবস্থান থেকে আরেক অবস্থানে পরিবর্তন হচ্ছে, তাৎপর্যপূর্ণ, আপনি আরেকজন হয়ে যাচ্ছেন, আপনি আমেরিকান হয়ে যাচ্ছেন। দ্যাটস হোয়াট দে সেইং, বাট নট রিয়েলি সেইং ইট। আপনি কি অ্যাসিমিলেশন করতে পারবেন কি না এই দেশে, অর্থাৎ আপনি কি এই দেশে মিলে যাওয়ার মতো পরিস্থিতি আপনার আছে কিনা, ক্যারেক্টার আছে কিনা, এই ডিম্যান্ডটাও থাকবে। বোথ অ্যালিজিয়েন্স অ্যান্ড ক্যারেক্টার, আপনার অনুগত্য এবং আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটি কি এই দেশের জন্য উপযোগী কিনা, যেটি আসলে বলছেন না তারা, বাট দিস ইজ হোয়াট ইট রিয়েলি মিনস। এখানে অনেক গ্যাপ আছে, সামনের দিনে আমি আরও আলোচনা করবো, আরও খুলবে। দে আর লুকিং ইনটু হোয়াট দে আর সেইং ইজ রিয়েলি অ্যাসিমিলেশন অফ দ্য কান্ট্রি ইজ দ্যাট, যে আপনি কি শুধু সিটিজেন হচ্ছেন শুধু সিটিজেনশিপ বেনিফিট পাওয়ার জন্যে, অ্যান্ড অল দ্যাট কামস অ্যালং, এবং ওই বেনিফিট সিটিজেন হওয়ার পরে যে সুবিধাগুলি আসে সেইটির জন্যই কি আপনি শুধুমাত্র নাগরিক হচ্ছেন? Who are you and what you actually going to do? Prove us. Basically, this is what they're saying. Okay. Now, they must take into account আপনার হোলিস্টিক অ্যাপ্রোচ। তারা বলছে আমরা এখন থেকে সম্পূর্ণ সামগ্রিকভাবে আপনি কি করছেন সব কিছু দেখব, এবং লুক অ্যাট দিস ফ্যাক্টরস, যেটি আমি বললাম। কোন ফ্যাক্টরস? চলুন একটি একটি করে ধরি। নাম্বার 1, সাস্টেইন কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন ইন দ্য ইউনাইটেড স্টেটস। ক্রমাগতভাবে আপনার শুধু একবার করলেন এরকম না, আপনি আপনার ইনভলভমেন্টটি কি আপনার কমিউনিটিতে, আপনি আমেরিকার জন্য কি অবদান রেখেছেন,
এইটি দ্যাটস নাম্বার ওয়ান, অ্যান্ড দিস ক্যান হার্ট আ লট অফ পিপল। এইটি কিন্তু অনেকের জন্য বাধা হয়ে দাঁড়াবে, স্পেশালি যারা কাজ করে খান তাদের জন্য একটি বাধা হয়ে যাবে, কারণ আপনি যাচ্ছেন ওয়ার্ক টু হোম, ওয়ার্ক অ্যান্ড দেন হোম টু ওয়ার্ক অ্যান্ড হোম, তারা আর কিছু করার সুযোগ পাচ্ছে না। এই কাজটি যারা করছেন, মানে রিয়েল লাইফ আউটসাইড অফ ওয়ার্কের বাইরে আপনি আর কিছু করার সুযোগ পাচ্ছেন না। সো আপনার তাদের জন্য কিন্তু এটি একটি ব্যাপক একটি প্রবলেম হবে। আই এম নট রিয়েলি ইনভলভ ইন এনিথিং, আপনি বলতে পারেন যে আমি কোনো কিছুতে ইনভলভ নাই। নো, তারা যেটি বলছেন আপনাকে কিছু কিছু জিনিস দেখাতে, যে আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, ডু ইউ গো টু চার্চ? যদি মুসলিম হয়ে থাকেন, ডু ইউ গো টু দ্য মস্ক? আপনি যদি হিন্দু হয়ে থাকেন, ডু ইউ গো টু টেম্পল? এবং কতখানি সম্পর্ক রেখেছেন, আপনি কি করছেন? শুধু যে নাম সই করে চলে আসছেন, চার্চে গিয়ে একটি এভরি সানডে হালেলুয়া গিয়ে চলে আসছেন, দ্যাটস নট এনাফ। ওকে, আর ইউ অ্যাক্টিভ ইন দিস চার্চ? আর ইউ অ্যাক্টিভ ইন দিস কমিউনিটি? আর ইউ অ্যাক্টিভ ইন নন প্রফিট অর্গানাইজেশনস? আপনি এগ্রি করছেন কিনা? আর ইউ ভলেন্টিয়ারিং সামথিং? আপনি কোনো কাছে স্বেচ্ছায় মানে ভলেন্টিয়ার করছেন কিনা? ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দ্যাট? আপনার কাছে এরকম কোনো কিছু আছে কিনা? কোনো কন্ট্রিবিউশন করছেন কিনা আপনি কমিউনিটিতে? এবং এটি ক্রমাগতভাবে করছেন কিনা? শুধু ওয়ান টাইম ডিল, একবার আপনি $1,000 কোথাও ডোনেট করলেন চ্যারিটিতে, নো, দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক। সো এটি একটি ব্যাপার। নাম্বার টু, ফ্যামিলি কেয়ার গিভিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্যামিলি কেয়ার গিভিং রেসপন্সিবিলিটিস এবং টাইজ টু ইউনাইটেড স্টেটস। আপনার আর কি সম্পর্ক, কার সাথে কি আছে আমেরিকাতে, আপনার রুট শিকড় কোথায়? দে ওয়ান্ট টু মেক শিওর দ্যাট আপনি আপনার যাদের রিলেটিভ আছে তাদের সাথে সুসম্পর্ক আছে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, তাদের সাথে ইউ টেকিং কেয়ার অফ দেন। যদি সেরকম কিছু হয়ে থাকে, আর ইউ টেকিং কেয়ার অফ রিলেটিভস, ইয়েস অর নো? এই ধরনের প্রশ্নগুলো থাকবে। হোয়াট টাইজ ডু ইউ হ্যাভ হিয়ার? আর কি আপনার কার কার সাথে কি সম্পর্ক আছেন? নাকি শুধু আপনি এখানে এসেছেন, আপনার ফ্যামিলি নিয়ে কাজ করেন, খান, চলে যাচ্ছেন, আপনি অ্যাপ্লিকেশন করেছে? নো, this is not going to work for application for citizenship anymore. Do you have a good amount of relatives here? আপনার কি ভালো আত্মীয় স্বজন আছে কিনা এখানে? হ্যাঁ, এবং তাদেরকে আপনি কেয়ার করেন কিনা, এটাও আপনাকে প্রমাণ করতে হবে। তাদের সাথে যাওয়া, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার টেস্টিমনি লাগবে। থার্ড, and this is going to be challenge for অনেকের জন্য, এডুকেশনাল অ্যাটেইনমেন্ট। আপনি কি পড়ালেখা করেছেন? আপনি কোনো কিছু অর্জন করেছেন কিনা? ডু ইউ গো টু স্কুল হিয়ার? আপনি কি স্কুলে যান কিনা? আপনি কি নিজেকে ভালো করার জন্য, উন্নত করার জন্য কিছু করেছেন কিনা? আপনার কি একটা হাই স্কুল ডিপ্লোমা আছে কিনা, যদি বয়স হয়ে যেয়ে থাকে স্কুলে না যাওয়ার, অথবা অ্যাসোসিয়েট আছে কিনা, ব্যাচেলার্স আছে কিনা, এনি সার্টিফিকেট? ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেট অফ ডুইং এনিথিং? হোয়াট ডু ইউ হ্যাভ ডান? আপনি কি করেছেন এডুকেশনাল সাইড, শিক্ষাগত সাইডে, আপনি শিক্ষা দীক্ষার সাইডে আপনি কি করেছেন? দে আর কানেক্টিং দ্যাট নাও টু সিটিজেনশিপ অ্যান্ড ক্যারেক্টার। পার্ট 3, 4 নম্বরে, your employment history now matter. আপনি কোথায় কাজ করেন, কি কাজ করেন, আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা কি, অতীতের কাজের হিস্ট্রি কি, এখন এটি ব্যাপার হবে। এটি কিন্তু অন্য একটি গ্রুপের জন্য খুব একটি বড় প্রবলেম হয়ে যাবে। আব্দুর রাকিব, না, আমি কথা ভয় লাগানোর কথা বলছি, কারণ এটা ভয় লাগানোর মতো কথা। আমি এই অনুষ্ঠানের লিঙ্ক দিয়েছি, আপনারা একটু পড়ে নেবেন। আর এখন যেটি বলবো, আপনার যদি বাবা মা থেকে থাকেন, কিছু করছেন না, শুধু হোম কেয়ার খাচ্ছেন এবং এখন অ্যাপ্লিকেশন করেনি ফর সিটিজেনশিপ, দে উইল নট গেট ইট। আই হোপ দে ডু, বাট দে উইল নট অ্যাকর্ডিং টু দিস মেমো। সো ভয় লেগে থাকলে আমি দুঃখিত, ভয় লাগার কারণ আমি না, এই মেমো। চলুন 4 নাম্বার জিনিসটা আলাপ করে নিই একটু। ওকে, নাও, আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি ম্যাটার্স। স্টেবল এবং লফুল এমপ্লয়মেন্ট, আপনার একটি স্থায়ী কাজ থাকতে হবে এবং আপনি সেটি আইন সিদ্ধ হতে হবে। হিস্ট্রি অফ এমপ্লয়মেন্ট, আপনি ওখানে অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে, আপনাকে বলা এমপ্লয়ি অফ দ্য মান্থ, এই ধরনের কিছু দু একটা থাকলেও থাকতে হতে পারে। হ্যাভ ইউ এভার বিন টু, আপনি কি আসলে কাজ ধরে রাখতে পারেন কি না, এটিও প্রমাণ করতে হবে। আপনি কি বলছেন সেখানে, দে ক্যান অ্যাস্ক ইউ, অনেকে বলতে পারে, আরে ভাই ওনারা কি আমার রেজিউমি চাবে? ইয়েস, ইন সাম কেসেস আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনার রেজিউমিও চাওয়া হতে পারে। রাইট? মোস্ট পিপল
এই ক্ষেত্রে বলে রাখা, অনেকেরই আছে এমপ্লয়মেন্ট গ্যাপ থেকে থাকে, অনেকে কাজ করছেন 6 মাস 2 মাস বসে আছেন বা 1 বছর বসে আছেন, এমপ্লয়মেন্ট গ্যাপ থাকতে পারে। এটি আগে কখনো বিগ ডিল ছিল না এবং হওয়ার কথাও ছিল না। ওকে, অনেকে আছেন এই দেশে আসেন, দে কাম টু ইউনাইটেড স্টেটস এবং দে জাস্ট ডোন্ট ওয়ার্ক, দে ডু নাথিং। আবার অনেকে আছেন বয়স্ক, কাজের যে বয়সটি তারা ফেলে এসেছেন, পার করে এসেছেন, রিটায়ার হয়ে গেছেন। অ্যান্ড দিস হ্যাপেন্স আ লট, এটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। আপনার বাবা, আপনার মা যারা রিটায়ার করার পরে এই দেশে এসেছেন, কাম টু ইউনাইটেড স্টেটস, রাইট? এবং অবভিয়াসলি তারা জব খুঁজছেন না, দে আর নট লুকিং ফর এ জব। তো হাউ উইল দিস ইম্প্যাক্ট দেম, তাদের ক্ষেত্রে কি প্রভাবটি পড়তে হবে? অ্যান্ড আই থিঙ্ক উই আর গোয়িং টু হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। আমার এখনও এটি পরিষ্কার নেই ব্যাপারটিতে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে, কারণ এটি কিছু লিগাল চ্যালেঞ্জ আসবে বলে আমি মনে করি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যে অবস্থানটি নিয়েছেন, সেই লিগাল চ্যালেঞ্জ কতখানি দাঁড়াবে সেটিও দেখার বিষয়। আই থিঙ্ক তাদের বয়স যেটি আছে, বাবা মার যারা আছেন তাদের বয়স, দ্য এজ উইল ম্যাটার ইন দ্য ডিটারমিনেশন, কীভাবে তারা সিদ্ধান্ত নেবেন। এই ক্ষেত্রে এজ হয়তো একটি ক্রাইটেরিয়া তারা রাখতে পারেন, বাট এই মেমোতে সেরকম কিছু নেই, আমি অনুমান করছি। দে আর লুকিং ফর এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যান্ড অ্যাচিভমেন্ট, সাম অ্যাচিভমেন্ট, কী অর্জন করেছেন। দ্য নেক্সট থিং যেটি তারা দেখবেন বা দেখছেন, যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কতদিন ধরে আপনি এই দেশে আছেন। হাউ লং হ্যাভ ইউ বিন ইন দ্য ইউনাইটেড স্টেটস? হাউ লং হ্যাভ ইউ বিন লফুল রেসিডেন্ট? কতদিন ধরে আপনার গ্রিন কার্ড আছে? ইউ হ্যাভ গ্রিন কার্ড অ্যান্ড ইউ হ্যাভ লফুল, আপনি লফুলি এটা পেয়েছেন। ফর সাম অফ ইউ, অনেকের ক্ষেত্রে আমাদের অনেকের ক্ষেত্রে, আমিও ইনক্লুড করে দিচ্ছি আপনাদের সাথে এখানে, আমরা যদি সামগ্রিকভাবে ধরি, অনেকেই আছেন আপনারা যারা অ্যাপ্লাই করে ফেলেন ন্যাচারালাইজেশনের জন্য, সিটিজেনশিপের জন্য ভেরি কুইকলি। যে যখনই আপনি এলিজেবল হয়েছেন, যে কারো ক্ষেত্রে বিয়ের মাধ্যমে হলো 2 বছর 9 মাস, কারো ক্ষেত্রে 5 বছর অ্যাপ্লিকেবল হয়েছে, আর আপনি সাবমিট করে দিয়েছেন, এটিও তারা এখানে উল্লেখ করেছেন। সো ইউ মাইট বি, হয়তো আপনি 10 বছর ধরে আছেন ইন দ্য ইউনাইটেড স্টেটস অর ইভেন লঙ্গার। ইজ ইট গোয়িং টু ম্যাটার নাও? আপনি যদি খুব দ্রুতই অ্যাপ্লাই করে ফেলেন। According to this memo, yes. So again, because this is so new, এটা অনেক একেবারে নতুন এখন, এখানে অনেক পুশব্যাক হবে বলে আমি মনে করি। ফ্রম ডিফারেন্ট অর্গানাইজেশন যারা আছেন তারা হয়তো ফাইট করবেন, দে উইল ফাইট, কারণ ইউএসসিএস ডিনাই করতে পারে সামান বেসড অন সামথিং অ্যাবসার্ড, কমপ্লিটলি অযৌক্তিক কিছুর জন্য অনেকের ক্ষেত্রে ডিনাই হয়ে যেতে পারে। সো যারা সময় হওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করে দিবেন, তারাও তাদের নজরে থাকবেন। অ্যাকর্ডিং টু দিস মেমো, পার্ট 4 আসছি। দিস ইজ অ্যাকচুয়ালি সেম মেমো, আমি সেম মেমোর কথাই বলছি। তারা বলছেন বিহেভিয়ার, ওকে, দে টক অ্যাবাউট বিহেভিয়ার্স দ্যাট উইল ডিসকোয়ালিফাই ইউ। কিছু ব্যবহার আপনার তারা আমলে নেবেন, যার ফলে তারা ডিসকোয়ালিফাই করতে পারেন আপনাকে। ধরে নিন আপনি বা কেউ একজন কোন অন্যায় করেছেন, অন্যায় নয়, ক্রাইম করেছেন, ইউ আর ডিসকোয়ালিফাইড ফ্রম ন্যাচারালাইজেশন। আপনি যদি ক্রাইম করে থাকেন, আপনি ন্যাচারালাইজেশন অর্থাৎ সিটিজেনশিপ পাবেন না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কী ধরনের। আমি খুবই অবাক হয়েছি, তারা স্পেসিফিকভাবে খুব ছোট জিনিসও নিয়ে এসেছেন। দিস ইজ ওয়ার ট্রাফিক ভায়োলেশন, আপনার যদি ট্রাফিক ভায়োলেশন থাকে, ইট উইল কাম ইন টু প্লে। এনি আদার অ্যাক্টস, যেটি বলছে যে আপনার অ্যাভারেজ বিহেভিয়ার, আপনার ভালো ভদ্র ব্যবহারের বাইরে পড়ে, contrary to the average behavior of a citizen in this jurisdiction, অর্থাৎ এখানে যেভাবে মানুষ ব্যবহার করে একে আরেকজনের সাথে, এর বাইরে যদি আপনার মনে হয় যে আপনি উগ্র ব্যবহার করছেন, খারাপ ব্যবহার করছেন, সেটিও তারা আমলে নেবেন। ওকে, এটি what they're saying is any other acts that are contrary to average behavior of citizen in the jurisdiction where the alien resides. Okay, পরে আর হয়তো অন্য আরেকদিন ব্যাখ্যা করো আর বেশি কিছু। There are other acts, there are different অন্যান্য অ্যাক্টস আছে, যেরকম ধরেন অ্যাভারেজ আমেরিকান কিরকম ব্যবহার করে, এই আমি জানি না, এটি অনেক বড়, এটি আমার কাছে ভালো মনে হয়নি, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ racial profiling, but that's what they have in this. Okay,
সো সেটা থেকে যদি আপনার বিহেভিয়ার খুব উগ্র হয়ে থাকে তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই করবেন তারা। অ্যান্ড দিজ কুড অ্যাকশনস ওয়াল টেকনিক্যালি লফুল, কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ব্যবহার আছে সেটি লফুল, আপনি লয়ের বাইরে যা কিছু করছেন না, বাট তারা বলছেন এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট উইথ দ্য সিভিক রেসপন্সিবিলিটি, আপনার যে সামাজিক দায়িত্ববোধ আছে সেটির সাথে সঙ্গতিপূর্ণ নয়। আইন সিদ্ধ হতে পারে সেরকম কিছু করেনি যে আইন ভেঙেছেন আপনি, কিন্তু সামাজিক যে নিয়ম নীতি আছে তার বাইরে পড়ে যায় উইথিন দ্য কমিউনিটি, সাচ অ্যাজ রেকলেস অ্যান্ড হেটফুল ট্রাফিক ইনফ্র্যাকশন। কারোর সাথে ঝামেলা করেছেন, কেউ আপনাকে গাড়িতে একটু গুঁতা দিয়েছে, আপনি বের হয়ে তার সাথে মারামারিতে লিপ্ত হয়ে গেলেন। হ্যারাসমেন্ট, অ্যাগ্রেসিভ সলিসিটেশনস, দিজ অ্যাকশনস টেকনিক্যালি লফুল, তেমন কিছু না, বাট ইনকনসিস্টেন্ট হাউএভার উইথ সিভিক রেসপন্সিবিলিটি উইথিন দ্য কমিউনিটি, এবং তারা এটিকে আমলে নেবেন। সো দেয়ারফর they are going to drill down, একেবারে গেড়ে বসবেন তারা, look into all these things, then they will আপনার যে ডকুমেন্টেশন আছে এটা রিভিউ করবে, দ্য ডকুমেন্টেশন পারটেইনিং টু অল দিস থিংস। বাই দ্য ওয়ে তারা আরো বলছেন দ্য বার্ডেন অফ কোর্স ইজ অন ইয়োর শোল্ডার, ওকে, দ্যাট ইউ হ্যাভ টু শো দ্য আপনার গুড ক্যারেক্টার আছে। দিস নিউ হায়ার স্ট্যান্ডার্ড, এই যে নতুন হায়ার স্ট্যান্ডার্ড তারা তৈরি করেছেন অফ ক্যারেক্টার দে আর লুকিং ফর, এটি প্রমাণের দায়িত্ব আপনার, তাদের না। সো নাও স্পিকিং অফ স্ট্যান্ডার্ড, তারা আরো বলছেন যে ইউ হ্যাভ গেট টু বি ইনফর্মড, আপনাকে তাদেরকে ইনফর্ম জানাতে হবে এবং শো করতে হবে যে আপনি যদি এরকম কোনো ঝামেলায় পড়ে যান, এটি আপনি রিহ্যাবিলিটেটেড করেছেন, অর্থাৎ পুনর্বাসন করেছেন। কোনো একটি ঝামেলা হয়েছিল আপনার, তারা এটি ফ্ল্যাগ করেছেন, আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন যার মধ্যে একটি ক্লাস করেছেন, একটা কিছু করেছেন যার মাধ্যমে আপনার পুনর্বাসন হয়েছে। বাই দ্য ওয়ে রিহ্যাবিলিটেশন ওয়াজ অলওয়েজ পার্ট অফ দিস গুড মরাল ক্যারেক্টার, এটি আগেও ছিল, আপনি কোনো ছোটোখাটো অন্যায় করেছেন তারা আপনাকে সুযোগ দিত। সো এখন এইটি ব্যাপকভাবে আপনাকে প্রমাণ করতে হবে। সো দ্য ক্যারেক্টার স্ট্যান্ডার্ড ফর দ্য গভর্নমেন্ট হ্যাজ নাও সেইং দ্যাট আপনাকে এই সমস্ত কিছু রিজলভ করতে হবে যদি সেরকম কিছু এসে থাকে। ইউএসসিআইএস নাও ওকে আরেকটি কাজ করছেন, সেটা হচ্ছে গ্রেটার অ্যাটেনশন, ব্যাপক অ্যাটেনশন দিচ্ছেন কোথায়, অন এনশোরিং দ্য এলিয়েন, যারা বাইরে থেকে এসে থাকেন তারা কোনো রকম রং ডুইং, খারাপ কাজে লিপ্ত হননি, অর দে আর প্রপারলি রিহ্যাবিলিটেটেড অ্যান্ড পারফর্মড অর রিফর্মড, তাদের পুনর্বাসন ভালো হয়েছে এবং সেখানে তারা যোগ্যতা অনুসারে পারফর্ম করতে পেরেছেন, এরকম কাগজপত্র দেখাতে হবে পরবর্তীতে যদি সেরকম কিছু করে থাকেন আপনি। দে আর গোয়িং টু লুক ওয়েদার ইউ হ্যাভ রেকটিফাইড, আপনি এগুলো সব কিছু ফিক্স করেছেন কিনা, কোন কিছু ফিক্স করবেন। সেখানে যেয়ে দেখলাম আপনার ওভার ডিউ চাইল্ড সাপোর্ট আছে, পেমেন্ট আছে, আপনার ফ্যামিলি অব্লিগেশন আছে যেটা আপনি ফুলফিল করেন না, পালন করেন না, তাদের কমপ্লেন আছে, আপনি কমপ্লায়েন্স করেন না, প্রবেশন আছে, আপনার কোনো প্রবেশন আছে সেটার সাথে আপনি কমপ্লায়েন্স করেননি, আপনার আদার কন্ডিশনস ইম্পোজ করেছে, কোনো না কোনো কন্ডিশন ইম্পোজ করছে বাই দ্য কোর্ট যেটি আপনি ফিক্স করেননি, আপনার কমিউনিটির টেস্টিমনি নিতে হবে এইসব ফিক্স করার পরে, এবং সেই টেস্টিমনিটা যে কোনো একজনের থেকে নিলে হবে না, যে সোর্স থেকে নেবেন ইট হ্যাজ টু বি ফ্রম এ ক্রেডিবল সোর্স, বিশ্বাসযোগ্য ভালো একটি সংস্থা থেকে নিতে হবে, হু কুড অ্যাটেস্ট, যারা বলবে যে আপনার যে অনগোয়িং মরাল ক্যারেক্টার, রিফরমেশন এবং অর মনিটরিং এগুলো ঠিক আছে। ওকে, নাও ফুল রিপেমেন্ট, যদি কোনো পেমেন্ট থেকে ওকে রিপেমেন্ট থাকে, এসএসআই যদি আপনি বেশি পয়সা পেয়ে চান কখনো সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে, সেখানেও অনেক কিছু থাকতে পারে, সেটিও ফুল পেমেন্ট আপনাকে দিতে হবে। ট্যাক্সের মাধ্যমে যদি আপনি অর্থ বেশি পেয়ে থাকেন সেটিকেও আপনাকে ফেরত দিতে হবে ফুল পেমেন্ট, তারপর আপনি সিটিজেনশিপ পেতে পারেন। নাও আমাদের হাতে সময় কম, 1 মিনিটের মধ্যে আমি আরেকটি জিনিস তুলে দেবো। 55 মিলিয়ন ভিসা হোল্ডার যারা আছেন তাদের ইনফরমেশন দেখাশোনা শুরু করেছেন ইউএস গভর্নমেন্ট, তারা প্রতিটিকে খুঁটিয়ে দেখবেন এবং ডিটারমিন করবেন যে এই মানুষগুলি 55 মিলিয়ন মানুষ যারা এই দেশে এসেছিলেন বিভিন্ন দেশ থেকে, তারা কি ওভারস্টে করেছেন কিনা ভিসা আমেরিকাতে থাকা অবস্থায়, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড হয়েছে কিনা, তারা কোনো ভায়োলেশন করেছেন কিনা এনি ইমিগ্রেশন ল, তাদের সুইফট অ্যাকশন নেবেন। ওকে, সো প্যানিক হওয়ার আগে একটি জিনিস মনে রাখেন, 55 মিলিয়ন অনেক বড় একটি নাম্বার
ইনফ্যাক্ট আমরা এই মুহূর্তে কোর্টে 4 মিলিয়ন কেসের পিছনে আছি, কাজে কবে থেকে কি করবেন এটি নিয়ে একটু সমস্যা আছে এবং খুব দ্রুত কিছু হবে বলে আমি মনে করি না। কিন্তু এই সিদ্ধান্তটি যারা এদেশে আছেন এখন ভিসা নিয়ে, যাদের ভিসা অতিবাহিত হয়ে গেছে, যারা ভিসা নিয়ে ঘুরে চলে গেছেন, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।